Assalamu alaikum সবাইকে. I'm your host Abdullah Abu Bakr, welcoming you all to this very special live on your favorite cricketing channel, Crick Frenzy, with Daraz Presents Crick Frenzy Live. আহ অবভিয়াসলি এই লাইভটা মাত্র শুরু হচ্ছে, সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যত পারেন এই লাইভটি শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ডসদের সাথে, বিকজ অবভিয়াসলি দিস ইজ আ মাচ অ্যাওয়েটেড লাইভ, যেখানে আই এম শিওর অল ক্রিকেট ফ্যানস আর ওয়েটিং। লাইভটি কয়েকবার ডিলে হতে হয়েছে ফর অবভিয়াস পার্সোনাল রিজনস, বাট ফাইনালি ইটস হিয়ার, ফাইনালি ইটস গোয়িং টু বিগিন। So I am requesting you all to share this live as much as you guys can, and obviously don't forget to subscribe to our channel and press that like button as well. সো আজকে লাইভ কার সাথে কি, আই এম শিওর আমাদের পেজের পোস্ট গুলি যারা ফলো করেছেন তারা অবশ্যই এতক্ষণে জানেন আমরা কার সাথে লাইভ, বাট তারপরেও অ্যাজ আ পাগলা ক্রিকেট ফ্যান মাইসেলফ, পাগলা বাংলাদেশ ক্রিকেট ফ্যান মাইসেলফ, আমাদের সবারই বিশাল গর্বের জায়গা যে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সে একজন বাংলাদেশি। সে পৃথিবীর যে প্রান্তেই খেলুক না কেন, যে চার ছক্কা, তার প্রতিটি আউট, তার ফিল্ডিং এর যেই তার অ্যামেজিং পারফরমেন্সই আমাদেরকে দেয় নিদারুণ আনন্দ। যখন বিশ্বের বড় বড় ক্রিকেটাররা বা ক্রিকেট বোদ্ধারা তারা তার ক্রিকেটকে নিয়ে প্রেস করে, আমাদেরকে সেটা আমাদের গর্বের জায়গাটি করে দেয় আরো বড়। আজকে আমি নিজেকে অত্যন্ত লাকি মনে করছি যে একজন টাইগারের ফ্যানাটিক ক্রিকেট ফ্যান হিসেবে আমি বাংলার সেই সুপারম্যান, বাংলাদেশের জান সাকিব আল হাসানকে হোস্ট করতে পারছি এই স্পেশাল লাইভে, দারাজ প্রেজেন্টস ক্রিক ফ্রেন্সি লাইভে হোস্ট করতে পারে আমি নিজেকে খুবই লাকি মনে করছি। সো উইদাউট আ ফার্দার অ্যাডিউ, লেটস ব্রিং দ্য ম্যান অফ দ্য আওয়ার, সাকিব আল হাসান। সালাম সাকিব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। অবভিয়াসলি আই ওয়ান্ট টু স্টার্ট বাই কনগ্রাচুলেটিং ইউ এগেন, থার্ড টাইম ফাদার। কেমন যাচ্ছে? থ্যাংক ইউ। হাউ ইজ ইট ডিফারেন্ট দিস টাইম লাস্ট টু টাইমস এর থেকে? লাস্ট টাইম আর এটা খুবই সিমিলার, দুইটা প্যান্ডামিকের ভেতরে। সো দুইটা ভেরি সিমিলার আর কি বলবো। প্রথমটার অবশ্যই অনেক বেশি ডিফারেন্স ছিল, কারণ প্রথম যখন আলাইনা হয় তখন আসলে বা আমি এখানে ছিলাম না, উপস্থিত থাকতে পারিনি, বাট লাস্ট দুইটা বাচ্চার সময় থাকতে পেরেছি। সো লাস্ট দুইটা বলবো যে একটু সিমিলার ছিল। বেবি সাকিব আসাতে কি ডিফারেন্ট, মানে জুনিয়র সাকিব সবাই বলছে, সো এনি স্পেশাল ফিলিংস যে ফাইনালি আ কমপ্লিট ফ্যামিলি, টু ডটার্স, না, ওয়ান সান? নট রিয়েলি ওরকম কোনো আলাদা ফিলিংস নাই, ওরকম কোনো চিন্তাও নাই। আলহামদুলিল্লাহ যে বাচ্চা সুস্থ সবল আছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, এবং হেলদি আছে, উইচ ইজ অনেক বেশি ইম্পর্টেন্ট। দর্শকদেরকে শুধু একটাই বলতে চাই যে দুইটা পার্সোনাল রিজনের কারণে আসলে এই লাইভটা অনেক পরে করা হলো, দুইবার ডেটটা চেঞ্জ করা হয়েছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। না, I'm sure the reason is much very justified, and it give আমাদের অনেকই খুশির ব্যাপার যে স্পেশাল আপনার এত বড় ভালো একটা নিউজের কারণেই আমাদের ডিলেটা হয়েছে কি। সো অল গুড, অল গুড। সো ভাইয়া যা বলছিলাম, অবভিয়াসলি আই থিংক বাংলাদেশের জান যে হিসাবে আসে আপনার নাম অ্যাসোসিয়েট হয়, এন্ড আই থিংক আমাদের অবভিয়াসলি উই আর মার্কিং এ ভেরি স্পেশাল ইয়ার, 50 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স। সো প্রায় সময় যেটা আসে যে এই বাংলাদেশের ক্রিকেটের লেটস সে ওভারঅল আমাদের যে 50 ইয়ার্স অফ ক্রিকেট বা 50 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্সে, আই থিংক সব it wouldn't be wrong to say যে আপনার রেকর্ডস এন্ড আপনার পারফরমেন্স, it all justifies to us saying that যে you are one of the biggest best achievement বাংলাদেশ ক্রিকেটের আর কি। সো এইটার ব্যাপারে আপনার নিজেকে কেমন লাগে, মানে এই অল দিস প্রেজ, অল দিস এক্সপেকটেশন, যে 16 কোটি মানুষের যে এক্সপেকটেশন যে আরে সাকিব আল হাসান ছাড়া কিভাবে জিতবো, কিভাবে কি, বা এই যে এত ভালোবাসা মানুষের, সো কেমন লাগে? প্রেসার, অ্যাডেড সত্যি প্রেসার কথা তো বলতে এগুলা নাকি? নিয়ে অত বেশি চিন্তা করি না আমি। মানুষের ভালোবাসা, দোয়া বা কিংবা এক্সপেকটেশন এগুলো থাকবেই, উইচ আই আন্ডারস্ট্যান্ড। আমি এটা নিয়ে খুব হ্যাপি যে স্বাধীন একটা দেশের হয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। যদি স্বাধীন না হতাম, হু নোজ আমরা কে কোথায় থাকতাম। সো স্বাধীনতার 50 বছরে এসে এই একটা উপলব্ধি অবশ্যই আমি করতে পারি যে আমি একটা স্বাধীন দেশকে রিপ্রেজেন্ট করছি, এবং এই দেশের জানি না কতটুকু সামনের দিকে নিতে পেরেছি আমার জায়গা থেকে, বাট আমি যদি সামান্য নিয়ে যেতে পারি, নিজেকে ধন্য মনে করব। রাইট, রাইট, না ডেফিনেটলি। ভাইয়া আপনি অবভিয়াসলি কামিং টু নাও দ্য ফ্যাক্ট যে
আজকে ফার্স্ট ওডিআই ছিল আমাদের নিউজিল্যান্ড সিরিজে। সো মাঠের বাইরে থেকে were you missing the game as you were watching the boys? অবশ্যই আই ওয়াজ মিসিং দ্য গেম লাইক এনিথিং। কারণ যেটা হয়েছে যে এখন তো বাচ্চা হয়ে গিয়েছে, সবাই সুস্থ আছে, তারপরেও টিমের সাথে জয়েন করতে পারছি না কোয়ারেন্টাইন রুলস এর কারণে। আদারওয়াইজ হয়তো এমনও হতে পারতো যে আমি নেক্সট দুইটা ওডিআই ম্যাচ এবং পরের তিনটা টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারতাম। বাট কোয়ারেন্টাইনের যে রুলসটা আছে 14 দিন আপনাকে করতেই হবে কোয়ারেন্টাইন, সেইখান থেকে আসলে এটা করা সম্ভব নয়, কিংবা এই সিরিজে পার্টিসিপেট করা সম্ভব না, উইচ ইজ ডিসঅ্যাপয়েন্টিং। বাট এখন এই প্যান্ডামিকের জন্য আসলে কান্ট্রি বাই কান্ট্রি যে রুলসটা ভ্যারি করে, এখানে আপনি কিছু করতেও পারবেন না। তো এখানে আসলে কারোরই কোনো হাত নেই। বাট আমি যখন ম্যাচটা দেখছিলাম অবশ্যই মিস করেছি। টিমের সাথে পার্ট হতে পারা কিংবা টিমের সাথে থাকা সবসময় একটা আলাদা রকম ফিলিংস তো কাজ করে। রাইট। এনি পার্টিকুলার আজকে আপনি থাকলে কি আমরা কি ডিফারেন্ট এক্সপেক্ট করতাম? আজকে অবভিয়াসলি ওয়াজ আ ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট ওভারঅল ফর দ্য টিম। হ্যাঁ, অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং। যেহেতু আমরা আসলে হয়তো অত বেশি টাইম পাইনি প্রিপারেশনের, কারণ 14 দিন কোয়ারেন্টাইনের জন্য অনেকদিন থাকতে হয়েছে। তারপর আমার মনে হয় যে বেশ একটা ভালো প্রিপারেশনের সময় ছিল। এভরিওয়ান মানে আমি মনে করি যে বেটার একটা রেজাল্ট এক্সপেক্ট করছিল, নট নেসেসারিলি ম্যাচটা জিততেই হবে। সেখান থেকে অবশ্যই আমি শিওর টিম ম্যানেজমেন্ট প্লেয়াররা তাদের পার্সোনাল জায়গা থেকেও ডিসঅ্যাপয়েন্টেড যে তারা আরো বেটার বা শো দেখাতে পারেনি ম্যাচটাতে। বাট আশা করি এই ম্যাচটা হেল্প করবে পরের দুইটা ম্যাচে আরো ভালোভাবে বাউন্স ব্যাক করার জন্য। কারণ আসলে অনেক বড় একটা গ্যাপ হয়ে গেলে আহ, কেউ বুঝতে পারে না যে আসলে কি এক্সপেক্ট করবে। সো সেই জায়গাটা থেকে এই ম্যাচটার পরে আমি শিওর যে নাও দে নোজ সবকিছু, যে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে গেমটা খেলতে হবে, কত রান করতে পারলে একটা চ্যালেঞ্জিং টোটাল হতে পারে, কিংবা কত রান নিউজিল্যান্ড করলে সেটাকে ডিফেন্ড করা যেতে পারে। সো একটা ভালো ধারণা হবে বলে আমি মনে করি, এবং উইচ উইল হেল্প দেম আর এই নেক্সট দুইটা ম্যাচের জন্য। রাইট। ভাইয়া অবভিয়াসলি একটা সবার মাইন্ডে যে কোয়েশ্চেনটা, বার্নিং কোয়েশ্চেন, আপনার নিউজিল্যান্ড সিরিজটা তো অবভিয়াস, কারণ আপনার বেবির এক্সপেক্টেড ডেলিভারির জন্য, সরি। প্লাস আপনার একটা ইনজুরিও ছিল, তো সেটার জন্য হ্যাঁ, মিস করার একটা কথাটা হয়তো ছিল। ভালো কথা মনে করেছেন। যদি রাইট। ধরেন আমি মানে এখন সবকিছু ঠিক হয়ে গেলেও হয়তো খেলতে পারতাম না, কারণ আই এম নট 100% ফিট। আমার হয়তো আরো 2 থেকে 3 সপ্তাহের মতো টাইম লাগার কথা। ডিপেন্ড করছে যে কত তাড়াতাড়ি আমি রিকভার করি। সো সেই দিক থেকে এমনিতেই আসলে নিউজিল্যান্ড সিরিজটা খেলা হতো না। সো আমি ছুটি নেই আর নাই নেই, ইট ডোন্ট মেক এনি ডিফারেন্স আসলে দিন শেষে। রাইট। বাট অবভিয়াসলি দ্য নেক্সট সিরিজ যেটা মিস করছেন, সেটা নিয়ে সব মানুষের যত প্রশ্ন, অনেক আলোচনা সমালোচনা, ডিসকাশন, প্রতিটা চায়ের কাপের আড্ডার ঝড়ে কেন সাকিব ভাই খেললো না। তো আপনার আপনার এই ডিসিশনে কেন আসলেন, বা আপনার অ্যাকচুয়ালি কমেন্টসটা কি এটার ব্যাপারে, যে মিসিং আউট অন দ্য শ্রীলঙ্কা টেস্ট সিরিজ? দেখুন আসলে ফার্স্ট অফ অল যদি আমরা শ্রীলঙ্কার সাথে সময় মতো খেলতাম, তাহলে এই কোশ্চেন গুলাই করা লাগতো না, এই সিচুয়েশনই তৈরি হতো না। প্যান্ডামিকের জন্য এইগুলো সবই আসলে ওলট পালট হয়ে গিয়েছে। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা অংশ হিসাবে খেলছি তো এই টেস্ট গুলা। তো আমাদের বোধহয় এই দুটাই লাস্ট ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের ইসের জন্য। তো আমরা সত্যি কথা বলতে আছি একদম পয়েন্টের তলানিতে। এমন না যে এই দুটা ম্যাচ জিতলে আমরা আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবো। খুব বেশি একটা কিছু হবে বলে আমার মনে মনে হয় না। এট দি সেম টাইম এখানে আরেকটা ব্যাপার আছে যে যেহেতু আমরা বেশ কিছু প্লেয়াররা আসলে অনেকদিন ধরে খেলছি, এটা একটা আমার কাছে মনে হয় যে বড় সুযোগ হতে পারে একটা ইয়াং প্লেয়ারকে তৈরি করার জন্য। আমি যেহেতু বেশ কিছুদিন ধরে টেস্টের বাইরে ছিলাম, মাত্র একটা টেস্ট খেলতে গিয়েছিলাম, সেখানে গিয়েও ইনজুর কারণে পরেরটা খেলতে পারিনি। সো বেসিক্যালি লাস্ট যে 7-8টা টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ আমাকে ছাড়াই খেলেছে। আমার মনে হয় যে খুব একটা ক্ষতি হবে না। আহ বরঞ্চ একদিক থেকে ভালোই হতে পারে, যেটা হচ্ছে যে প্লেয়ার আরো তৈরি হতে পারে, নতুন প্লেয়ার দেখার একটা সুযোগ হতে পারে। আহ আরেকটা বড় রিজন হচ্ছে যে অবশ্যই ইন্ডিয়াতে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ আছে এই বছরের শেষের দিকে অক্টোবরে।
উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওটাতে আমাদের অনেক কিছু অ্যাচিভ করার সুযোগ আছে, যেটা আমার কাছে মনে হয় যে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের এই দুটো ম্যাচে ওই রকম ভাবে কোনো কিছু সুযোগ না। অবশ্যই দলগত ভাবে যদি আমরা দুইটা ম্যাচ জিতি আমাদের জন্য অনেক ভালো, কিন্তু আপনি যদি বিগার পিকচার দেখেন, আমি মনে করি যে বেটার অপশন আমি প্রিপেয়ার করি নিজেকে, যেগুলোতে আমাদের বড় কিছু অ্যাচিভ করার সুযোগ আছে। নট নেসেসারিলি যে আমরা যে প্ল্যান করেছি সেটা সঠিক হবে, বাট আমার কাছে মনে হয় এটা আমাকে হেল্প করবে ভালো করার জন্য। সো এই কারণে আসলে ডিসিশনটা নেয়া। আর শুধু কথা হচ্ছে আসলে বারবার এই টেস্ট নিয়ে টেস্ট নিয়ে, আমি শিওর আমি যখন বিসিবি কে লেটারটা দিয়েছি, আহ, যারাই বলছে যে আমি টেস্ট খেলতে চাই না কিংবা টেস্ট খেলবো না, তারা লেটারটা পড়েনি। এটা হচ্ছে একদম বড় কথা। আমি আমার লেটারে কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাইনি। আমি শুধু আমার লেটারে উল্লেখ করেছি যে আমি ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনের জন্য এই টাইমটাতে আইপিএল খেলতে চাই। দ্যাটস অল আই সেড। এখন আমার ধারণা আকরাম ভাই বারবার স্পেশালি বলছে যে আমি খেলতে চাই না, খেলতে চাই না, খেলতে চাই না। হয়তো গতকালও উনি একটা ইন্টারভিউতে বলেছে। তা আমার ধারণা উনি সত্যি কথা আমার লেটারটা পড়েও নি। আহ, উনি ওনার ডিসিশন সেটা নিয়েছে, ওনার ডিসকাস করে নিয়েছে, বাট আমার ধারণা উনি লেটারটা পড়েনি। আমি ধন্যবাদ দিতে চাই পাপন ভাইকে অবশ্যই, কারণ আদায় হোক উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি। কারণ একজন প্লেয়ারের এরকম ফ্রিডম থাকা উচিত। প্লেয়ারকে যদি একটা বোর্ড কিংবা এরকম প্রেসিডেন্ট ব্যাক করে, আমার কাছে মনে হয় প্লেয়ারের কনফিডেন্সটা অনেক বাড়ে এবং প্লেয়ারের পরে দায়বদ্ধতাটাও বেড়ে যায় দলের প্রতি। যখন ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করবে, দলের জন্য ভালো কিছু করার দায়বদ্ধতাটাও অনেক বেড়ে যায়। তো সেখানে পাপন ভাইকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, কারণ আমি মনে করি যে তার জায়গা থেকে সে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। বাট বারবার যে আকরাম ভাই বলছে যে মানে আমি টেস্ট খেলতে চাইনি, টেস্ট খেলতে চাইনি, সেটা আমার লেটারে কোথাও উল্লেখ করা নাই। আমার ধারণা এই জিনিসটা মানুষের পর থেকে আসলে ক্লিয়ার হবে যে ইটস নট অ্যাবাউট টেস্ট, যে আমি টেস্ট খেলতে চাই না। এর সময় যদি ওডিআই থাকে, আমি বলেছি যে আমি এই পিরিয়ডটাতে আইপিএল খেলতে চাই, যে পিরিয়ডটাতে আইপিএল আছে, সো দ্যাট আই ক্যান প্রিপেয়ার মাই সেলফ বেটার। অ্যাটলিস্ট আমি জানতে পারবো আমি যে গ্রাউন্ডে খেলবো এখন, ওই গ্রাউন্ডে খেলবো আমি 4 মাস পরে ইয়ে ওয়ার্ল্ড কাপের ম্যাচ। যাদের সাথে খেলবো তাদের সাথে আমি 4 মাস পরে খেলবো ওয়ার্ল্ড কাপের ম্যাচ। সো আমি অন্য যে কারো থেকেই অনেক অ্যাডভান্টেজটা পাবো, অ্যাটলিস্ট বাংলাদেশ দলের জায়গা থেকে। এবং সেটা দলকেও হেল্প করবে এই কারণে যে আমি এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারবো আমাদের টিমের প্লেয়ারদের সাথে। সো দে উইল হ্যাভ এ আইডিয়া। যতক্ষণ না আপনি অনেক দূর থেকে, তো এক একটা জিনিস এক এক রকম মনেই হয়। এখন আপনি বাংলাদেশ থেকে আমেরিকাকে একরকম মনে করবেন, আমেরিকা থেকে নিউজ দেখেন বাংলাদেশকে একরকম মনে করবে, কিন্তু আসলে যখন বাংলাদেশে আমি থাকি, সিচুয়েশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আমি যখন আমেরিকাতে থাকি, সিচুয়েশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, যেটা আমরা নিউজে দেখে আমরা বুঝতে পারি না। তো এগুলো আসলে সবাই বুঝতেও পারবে না। এক একজনের শুজ কখনো আর একজন ফুলফিল, মানে যতক্ষণ না ওই শুজটা পড়ছে ততক্ষণ তো আসলে বুঝতে পারে না। তো সেই জায়গা থেকে আসলে আমি এক্সপেক্টও করি না যে সবাই এটা বুঝবে। মানুষের সে থাকবেই, মানুষের অবজারভেশন থাকবেই, তাদের ডিসকাশন থাকবে, আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, উইচ ইজ ফাইন। আই ডোন্ট মানে ওটা নিয়ে কোনো, ওটা আমাকে কখনো বদল করে না। বদল করে হচ্ছে যে আমার সংশ্লিষ্ট যারা আছে, রিলেটেড যে সব মানুষগুলো আছে, তারা যেন কোনো ভুল ইনফরমেশন না দেয়, ভুল তথ্য মানুষকে না দেয়, ভুল বিভ্রান্তিতে মানুষকে ফেলে আসলে মানুষকে কোনো ভুল জায়গা থেকে ভুল কমেন্টস করতে সাহায্য না করে। রাইট। আই হোপ আপনার এই কমেন্টস এর পর অবভিয়াসলি অনেকটুকুই এই জায়গাটা আশা করি ক্লিয়ার হবে অনেকের কাছেই। সো যেটা আবার এটার সাথে একটা ফলো আপ কোয়েশ্চেন, লট অফ পিপল ওই আপনার 2014 ফেসবুকে একটা স্ট্যাটাস সবাই খুব রেফার করছে যে আপনি দিয়েছিলেন দেশের দেশের জন্য খেলাটা আরো বেশি, দেশের হয়ে ম্যাচ জেতাটা আরো বেশি গর্বের। সো তারপরে ওটার সাথে বলছে যে এখন আপনি আবার আইপিএল চুজ করলেন। সো এটাও আমরা যদি ডিসপেল করতে চাই যে এখন আপনি ফ্র্যাঞ্চাইজ চিন্তা ক্রিকেট করেন ভার্সেস দেশের যে ক্রিকেট। আমরা যদি, হ্যাঁ না, আপনি যদি মনে করেন যেটা বলছে আমি এগ্রি করছি, কিন্তু আপনি যদি মনে করেন যে ধরেন আমরা ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলছি টি-20-তে, যে ম্যাচটা আমরা জিতলে আমরা সেমিফাইনালে যাব কিংবা ফাইনালে যাব, এই আইপিএল এর কারণে ওই ম্যাচটাতে আমার হেল্প করলো এবং আমি ওই কারণে ভালো করতে পারলাম এবং আমরা টিম জিতলো। বেটার ইয়েটা কোনটা, রিওয়ার্ড কোনটা? অবশ্যই হ্যাঁ আমার মনে হয় অবভিয়াসলি যে টু কোয়ালিফাই টি ইন টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। সেমিফাইনাল অর ফাইনাল ইন ইয়া ওয়ার্ল্ড কাপ দেন উইনিং এ ম্যাচ, এই দুটো ম্যাচের থেকে। সো ডাজন্ট ম্যাটার কোন ফরম্যাট আমরা রিপ্রেজেন্ট করছি বাংলাদেশকে। সো আমার কাছে টেস্ট, ওয়ানডে, টি-20 তিনটা ফরম্যাটই সেম আমার কাছে।
আমার কাছে এমন না যে আমি এই ফরম্যাটটা আমি আমার কাছে বেশি প্রেস্টিজিয়াস মনে হয়, এই ফরম্যাটটা কম মনে হয়। অ্যাজ লং অ্যাজ আই এম রিপ্রেজেন্টিং বাংলাদেশ, আমার কাছে সব ফরম্যাটই সেম। সো সেখান থেকে যদি আপনার পিক অ্যান্ড চুজ করতে হয়, আপনাকে যদি বলা হয় যে এই দুইটা অপশন আছে, তুমি একটা নিতে পারবা, কোনটা নিবা? সো আপনি অবশ্যই নেবেন যে আপনি ওয়ার্ল্ড কাপ টি-20 সেমিফাইনাল খেলবেন, রাদার এই দুইটা টেস্টের একটা ম্যাচ জিতবেন। সো আমি তো মনে হয় আমি এত বোকা না যে ওই অপশনটা না নিয়ে এই অপশনটা নিব। But overall, coming from a greater point of view, মানে this is not to do with just আপনার এই decision, but overall dream of cricketer কথা যদি বলি শাকিব ভাই, যে the the new question, মানে যে IPL versus not only IPL, মানে franchise cricket and versus এই ন্যাশনাল ট্যুরস যেগুলি হচ্ছে আর কি। সো বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে অনেক দেশেই এই দেখা যাচ্ছে যে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট এখানে সিলেক্ট করছে আরেকটা ওভার টেস্ট বলি, ম্যাচ। আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট একমাত্র আইপিএল এর টাইমে পৃথিবীর কোনো দেশ ক্রিকেট খেলে না, এবং উইন্ডোটাও ওইভাবে করে নেয়। সো যদি এইভাবে ক্রিকেট বোর্ড গুলাও সুন্দরভাবে অর্গানাইজ করে, দেখুন আমরা শ্রীলঙ্কায় মাত্র খেলছি, এই টাইমে পৃথিবীর আর কোনো দেশ খেলছে না। আপনি কি দেখেন যে কখন আফগানিস্তানের কোনো প্লেয়ার আইপিএল এর টাইমে ওদের ন্যাশনাল টিমের কমিটমেন্ট আছে, ওরা বা ন্যাশনাল টিমে ইয়ে করছে, কিংবা ওদের ন্যাশনাল টিম এটা করছে, ওদের বোর্ড থেকে এইভাবে করা আছে যাতে করে এই সময়টাতে ওরা ওদের প্লেয়াররা ফ্রি থাকে এবং ওরা যে এরকম একটা টুর্নামেন্টকে রিপ্রেজেন্ট করতে পারে যেখান থেকে ওরা আরো বেটার প্লেয়ার হয়ে আসে। আপনি চিন্তা করেন এখন আফগানিস্তানের নাম আমরা কেন বলছি, আফগানিস্তানের 3টা 4টা প্লেয়ার আইপিএল খেলছে। আমাদের দেশের কয়টা প্লেয়ার এভাবে আইপিএল রেগুলার খেলছে, রেগুলার ম্যাচ খেলে? কয়টা দেশে আমাদের প্লেয়ার রিপ্রেজেন্ট করে? আমাদের প্লেয়ারদেরকে যদি আমরা দাম না দেই, আমাদের প্লেয়ারদেরকে যদি আমরা উপরে উঠতে সাহায্য না করি, তো আপনি কিভাবে এক্সপেক্ট করবেন যখন আমরা ন্যাশনাল টিমে খেলবো আমরা ভালো পারফর্ম করবো, অন্যদের সাথে কম্পিট করব? একটা একটা বা কি বলবো, নির্মম সত্য কথা হচ্ছে, যখন আমাদের দেশে ওভারসিজ প্লেয়ার আসে, আমরা তাদেরকে স্যার হুজুর করেই বেশিরভাগ টাইম সম্বোধন করি, 2-4 জন প্লেয়ার ছাড়া। ওইভাবে আমরা দেখি, ইভেন মানে সামান্য এক্সপিরিয়েন্স আলা প্লেয়ার কয়েকটা ম্যাচ হয়তো রিপ্রেজেন্ট করছে বা তার দেশের দেশকে ইভেন করেও নি, তাদেরকে আমরা যেভাবে রেসপেক্ট দিয়ে দেই, আমাদের দেশে যারা 5-7-10 বছর পর্যন্ত ক্রিকেট খেলছে তাদেরকে আমরা ওইভাবে রেসপেক্ট দেই না। অ্যাজ লং এজ ইউ আর নট রেসপেক্টিং সামওয়ান, আপনি কিভাবে এক্সপেক্ট করবেন যে আপনাকে রেসপেক্ট করবে? আমার দেশের মানুষই যদি আমাকে রেসপেক্ট না করে, বোর্ড রেসপেক্ট না করে, প্লেয়াররা রেসপেক্ট না করে, তাহলে অন্য দেশের মানুষ কোথা থেকে করবে? আমি যখন অন্য দেশে খেলছি, আইপিএল এর প্লেয়াররা তো কেউ, ইন্ডিয়ান প্লেয়াররা তো মনে করছে না যে হ্যাঁ ও এই দেশ থেকে আসছে, কি প্লেয়ার না কি প্লেয়ার। যখন আমরা একসাথে খেলছি সবাই আমরা টিমমেট। সো এই যে অনেক জিনিসগুলা গ্রো করে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেললে, তারপরেই তো এখানে এসে ভালো খেলার সম্ভাবনাটা তৈরি হয় আরো বেশি, বেটার এক্সপোজার পায়, বেটার এক্সপিরিয়েন্স তৈরি হয়, বেটার এনভায়রনমেন্টের সাথে যখন অ্যাডজাস্ট করে আসতে পারে, বেটার চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। কারণ যখন আপনি একটা ওভারসিজ প্লেয়ার হিসাবে খেলতে যান, আপনার উপর কিন্তু অনেক বেশি এক্সপেকটেশন থাকে ওই টিমের। কারণ অবভিয়াসলি আপনি মাত্র 4টা ওভারসিজ প্লেয়ার খেলতে পারবেন, ইউ আর ওয়ান অফ দেম। সো আপনার কাছেও এক্সপেকটেশন অনেক বেশি, আপনার নিজের প্রতিও নিজের এক্সপেকটেশনটা বেড়ে যায়, আপনি নিজেকে আরো বেটার প্লেয়ার হিসাবে মনে করেন, কারণ ওরা আপনাকে মনে করছে বেটার প্লেয়ার, যে কারণে ওরা আপনাকে নিয়েছে। সো স্বাভাবিকভাবেই আপনি যখন ওই সিচুয়েশন গুলো বুঝতে পারবেন, আপনার জন্য ভালো খেলার সম্ভাবনাটা আরো বেশি তৈরি হবে, আপনি চ্যালেঞ্জটা আরো বেশি নিতে যাবেন, যেটা আপনি সবসময় এক জায়গা থেকে পাবেন না। এই কারণে তো যারা দেখেন যে সব দেশের টি-20 ফরম্যাট গুলো খেলছে, বেশিরভাগ প্লেয়ারই তার দেশে রিপ্রেজেন্ট করছে এবং খুব ভালোভাবে বেস্ট 2-3টা প্লেয়ারের ভেতরে সবসময় থাকে। আপনি দেখেন যে আপনি রশিদ খান সারা পৃথিবীতে খেলছে, কারণ রশিদ খান ওরকম বলার, হ্যাঁ ঠিক আছে ও এক্সেপশনাল হতে পারে, বাট আরো যারা আছে রেগুলার, যারা সবগুলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে, তারা তো এসে ওই দেশের রিপ্রেজেন্টও যখন করে অনেক ভালোভাবে করে, এবং আপনি যখন খেলতে যাচ্ছেন, ইটস নট যে আপনি খেলতে যাচ্ছেন, পুরো আপনার সাথে আপনার দেশের মানুষরা সাপোর্ট করছে, ওই টুর্নামেন্টটা দেখছে, এবং আপনাদের দেশেরও একটা এক্সপোজার বাড়ছে। তো সবকিছু আছে, এগুলো আসলে সবার পক্ষে বোঝাও সম্ভব না, কারণ সবার মাথা অত বেশি খোলা মনেরও হয় না। স্পেশালি আমাদের কিছু মানুষের মন খুব সংকীর্ণ থাকে, সো তারা অত বেশি দূরের জিনিস চিন্তাও করতে পারবে না, অনেক দূরটা দেখতে পারে না আসলে। অ্যাজ লং এজ ইউ নট মানে দূরের জিনিস দেখছেন, আপনি তো ফিউচার দেখতে পারছেন না। আপনি যতক্ষণ না ফিউচার দেখছেন, আপনি কিভাবে সামনে ভালো করা না খারাপ করা এগুলো বুঝতে পারবেন। যখন আপনি দেখবেন তখনই কেবল এগুলো বোঝা সম্ভব। Very good and a very deep answer. Obviously, just taking আপনার লাস্ট কোয়েশ্চেনের কিউ থেকে যদি বলি শাকিব ভাই, আপনি someone who plans long term সবকিছুতেই, আমরা সেই 2019 এর ওয়ার্ল্ড কাপের কথাও যদি বলি, সেখানে যে প্ল্যানিং,
বা এবারও 2021 T20 ওয়ার্ল্ড কাপের হওয়ার জন্য এই আইপিএল এর এই প্ল্যানিং এর কথাই যদি বলি, সো আগামীতে উই হ্যাভ সিন যে আপনি প্রায় সময় টেস্ট ক্রিকেটে হয়তো, বা শুধু টেস্ট ক্রিকেট না, ফরেন ট্যুরস গুলিতে হয়তো এটা বলা হয় যে আপনি মাঝে মাঝে ব্রেক নিচ্ছেন। সো ডু ইউ থিঙ্ক যে এইটা মানে ওই যে লোড, এটা ওই যে লোড ব্যালেন্সিং এর পার্ট হিসেবে আপনি আগে বলেছেন যে মাঝে মাঝে এটা করা উচিত, সো গোয়িং ফরওয়ার্ড মিসিং, মানে ফ্রম আ বাংলাদেশি ক্রিকেট পার্সপেক্টিভ, আপনার একটা ম্যাচ মিস করা আমাদের কাছে মনে হয় যে বিশাল বড় একটা ক্ষতি, বাট অবভিয়াসলি সেটা আপনি কিভাবে দেখছেন যে নেক্সট 5 ইয়ার্স আমাদের স্পেশালি অনেকগুলি ফরেন ট্যুরস আছে, তো সেখানে আপনার মতো এক্সপিরিয়েন্স একজন প্লেয়ারকে যদি আমরা মিস করি, তাহলে সেই ক্ষেত্রে হাউ ডু ইউ সি দিস ইম্প্যাক্টিং ইন গোয়িং ফরওয়ার্ড? দেখুন, আমি এখন 34-এ পড়বো। হাউ মেনি ইয়ার্স ইউ থিঙ্ক আই হ্যাভ একটা নর্মাল ক্রিকেট প্লেয়ারের রাইট। লাইফে, স্পেশালি সামওয়ান রিপ্রেজেন্টিং বাংলাদেশ, ওর ক্রিকেট ক্যারিয়ারটা আরো ছোট। 34 তো অনেক বেশি। কিছুদিন আগ পর্যন্ত 34-এই কেউ আসতে পারতো না, এখন তো 34, 35, 36 পর্যন্ত যেতে পারছে। সো খুব যদি বেশি হয় কত বছর, খুব ভালো ক্রিকেট খেলি 2 বছর, 3 বছর, 4 বছর অ্যাট ম্যাক্স। এর বেশি হয়তো চাইলেও অত বেশি সম্ভব হবে না। সো ইউ ডু নিড সাম প্লেয়ার্স যারা আছে, এবং রাইট। তারা রিপ্রেজেন্ট করবে বাংলাদেশকে ভালোভাবে, তো তাদেরও তৈরি করার একটা সময়ের ব্যাপার আছে। আর নট নেসেসারিলি যে সবার তৈরি এসেই তৈরি হতে হবে ন্যাশনাল টিমে। হ্যাঁ, একটা সময় ছিল যে যখন ন্যাশনাল টিমে এসে প্লেয়াররা তৈরি হতো। এখন এমন হওয়া উচিত যে প্লেয়াররা তৈরি হয়েই থাকবে, যারা আমার কাছে মনে হয় যে যখন ন্যাশনাল টিমে আসবে, সো তাদের মানে ন্যাশনাল টিমে যদি কাউকে রিপ্লেস করার দরকার হয়, কেউ যদি ইনজুরির কারণে খেলতে না পারে, অন্য কোনো পার্সোনাল রিজনের কারণে না খেলতে পারে, তাহলে যেন যে প্লেয়ারটা আসবে এসে ওইভাবেই পারফর্ম করে। এখন আমাদের যদি ব্যাকআপ প্লেয়ার ওইভাবে না থাকে, উইচ ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আমাদের এইচপি আছে, লাস্ট 4-5 বছরে এইচপি আসলে কয়টা প্লেয়ার তৈরি করেছে আমার কোনো জানা নাই। আমাদের ক্রিকেট বোর্ডে অনেকেই আছে যারা ক্রিকেট খেলেছে এর আগে, ভালো দেশকে রিপ্রেজেন্ট করেছে, বাট আমি জানি না। বেসিক্যালি আমার কাছে মনে হয় সুজন ভাই ছাড়া খুব বেশি একটা খুব কারো কোনো ইনভলভমেন্ট নাই এখানে। এবং একমাত্র সুজন ভাই আছে যে আন্ডার 19 টিমটাকে খুব সুন্দর করে তৈরি করেছে, এবং তার কারণে আমি বলবো যে তার একটা বড় ক্রেডিট দিতে হয়, যে কারণে আসলে আন্ডার 19 টিম চ্যাম্পিয়ন হয়েছে, এবং তাদেরকে নিয়েই আমরা অনেক বেশি স্বপ্ন দেখা শুরু করেছি। কিন্তু এর আগে যারা খেলেছে সেখানেও কিছু ভালো প্লেয়ার আছে, তারা যেমন এইচপি একাডেমি টিম গুলাতে থাকবে, ওখান থেকে ভালো করে আসবে, এমন না যে তারাও তো খারাপ প্লেয়ার। এই আন্ডার 19-এ যারা চ্যাম্পিয়ন হয়েছে 4-5 জন হয়তো রিপ্রেজেন্ট করবে ইন 5-10 ইয়ার্স টাইম বাংলাদেশকে, বাট আরো তো প্লেয়ার লাগবে। বাট এই যে যে আমাদের থেকে শুরু করে এই পর্যন্ত যে যে একটা গ্যাপ, এর ভেতরেও তো কিছু ভালো প্লেয়ার আছে, তাদেরকে তৈরি করার যে জায়গাটা এইচপি একাডেমি, এই জায়গাগুলোতে কি কাজটা হয়েছে লাস্ট 4-5 বছরে? আমি তো কোনো কিছু দেখি না। যদি দেখতামই তাহলে অ্যাটলিস্ট এরকম প্লেয়ার থাকতো। পাইপলাইন মানে হচ্ছে আপনার প্লেয়ার, তৈরি প্লেয়ার আসে, যে যখনই একজন একটা জায়গা ফুলফিল করা লাগবে ন্যাশনাল টিমে, এসে ওই জায়গাটা ফুলফিল করতে হবে। নট নেসেসারিলি এসে 2 বছর খেলে সেট হয়ে তারপরে আপনাকে রিটার্ন দিবে। তাহলে আর এইচপির দরকার কি? হ্যাঁ, এটা একসময় চিন্তা করা যেতে পারতো, যখন এরকম কোনো ফ্যাসিলিটিস ছিল না, কোনো জায়গা ছিল না, কোনো প্রস্তুতি ছিল না, পাইপলাইন ছিল না, ন্যাশনাল টিমে এসে রেডি হতো, শিখতো, জানতো, তারপরে দেন আস্তে আস্তে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে বেশিরভাগ, যদি আমার কাছে মনে হয় আমরা অনেক তাও বেটার ফ্যাসিলিটিস পেয়েছি। আমাদের আগে যারা এসেছে তাদের জন্য আরো ডিফিকাল্ট ছিল, তাদের কোনো ওরকম পাইপলাইন ছিল না, কোনো ওরকম সিস্টেম ছিল না যেভাবে এসে তারা পারফর্ম করতে পারবে, কিংবা ভালো খেলা তাদের জন্য অনেক ডিফিকাল্ট ছিল, এটা আমি খুব মানে ভালোভাবে এগ্রি করি। কিন্তু এখন যে আমাদের একাডেমি আছে, এইচপি আছে, আমি তো আসলে ওরকম কোনো অ্যাক্টিভিটিস দেখি না, কিংবা এমন কোনো কিছু দেখলাম না যেখান থেকে আসলে খুব ভালো কিছু আমি আশা করব। আন্ডার 19-এর অবশ্যই বেশ কিছু প্লেয়ার ভালো আছে, এবং সুজন ভাই ওদের নিয়ে কাজ করছে। আমি মনে হয় এই জায়গাটাতে বিসিবি কে ক্রেডিট দিতে পারি, পাপন ভাইকে এবং সুজন ভাইকে। এই দুইজন ছাড়া খুব বেশি একটা ক্রেডিট দেওয়ার মতো মানুষ আমি কিন্তু আসলে পাচ্ছি না, যারা আসলে ক্রিকেটের জন্য খুব বেশি চিন্তা করছে বলে আমার মনে হয়। আহ তো এই এই জায়গাগুলোতে আসলে দেখার বিষয় আছে। আমাদের জার্নালিস্টরা আসলে তারা ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করে। বড় বড় পিকচার গুলা তারা দেখে বলে আমার মনে হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই তারা দেখলে তারা আসলে এই টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে কথা বলতো, যে হাউ মেনি প্লেয়ার্স উই প্রোডিউসড ইন লাস্ট 5 ইয়ার্স, যারা একাডেমি থেকে এসে ভালো পারফর্ম করছে। সো এই এই জিনিসগুলো দেখতো। ক্রিকেট অপারেশনস ন্যাশনাল টিমকে নিয়ে কি প্ল্যান করছে, কি কাজ করছে, ফেল করছে, ওকে, কি ডিসিশন নেওয়ার আছে। আকরাম ভাই তো আমি জানি অনেক গার্সি মানুষ, এর আগে উনি পদত্যাগ করেছে।
সো ফেলিয়ারের পার্ট তো উনিও না, আমরা সবসময় পাবন ভাইকে দোষ দিই। পাবন ভাই আমার কাছে মনে হয় যে যত বেশি চিন্তা করে, অত বেশি চিন্তা খুব কম মানুষই আছে ক্রিকেট বোর্ডে করে। সুজন ভাই করছে এবং তার ফলটাও আমরা দেখতে পাচ্ছি যে টিম হ্যাজ ডান ওয়েল। আমাদের ক্রিকেট বোর্ডে আমি যেটা বললাম যে আসলে অনেক ক্রিকেট প্লেয়াররাই আছেন, এক্স ক্রিকেট প্লেয়ার, আমি জানি না খুব বেশি একটা কারোর ইনভলভমেন্ট আছে কিনা। সো এই বিষয়গুলোও দেখার দরকার আছে, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কখনো তো আলাপই করি না। এখন চিন্তা করেন আপনি, আমার এই 2টা টেস্ট ম্যাচ নিয়ে এত কথা হচ্ছে, বুমরা একটা পুরো সিরিজ মিস করে ইংল্যান্ডের মতো টিমের সাথে বিয়ে করে ফেললো। আপনি চিন্তা করতে চিন্তা করেন তো, এটা তো মানে আমার ক্ষেত্রে হলেই কেন হবে আমি এটা বুঝি না। আমি রাইট। অন্য কারো দোষ, সবাইকে সেম সেই মানে পাল্লাতেই রাখা উচিত। অন্য কেউ যখন ছুটি নেয়, অন্য কারো যখন পার্সোনাল কোনো প্রবলেম থাকে, অন্য কেউ যখন বিয়ের জন্য ছুটি নিচ্ছে, অন্য কারো মা বাবা অসুস্থ হচ্ছে ছুটি নিচ্ছে, অন্য কেউ যখন একটা তার পার্সোনাল রিজনের কারণে ছুটি নিচ্ছে, সেগুলো নিয়ে তো কথা হয় না, কথা শুধু আমারটা নিয়েই হবে। উইচ ইজ ওকে উইথ মি, মানে আমার এগুলো নিয়ে খুব বেশি বেশি একটা, মানে এগুলো আমাকে বদার করে না কিংবা এমন না। বলছি দেখে এমন না যে আমার খুব বদার করছে তাই বলছি, যে মানুষকে যখন কেউ জাজ করবে সবাইকে যেন একই দাঁড়িপাল্লায় রেখেই জাজ করে, এটা আর কি করলে আমি খুশি হব। রাইট। ইউ আপনি পাইপলাইন নিয়ে অনেকগুলি প্রশ্ন করে অনেকগুলি কমেন্টস করেছেন সাকিব ভাই, তো অবভিয়াসলি আমাদের প্রায় ফ্যান্সদের মধ্যে হয় যে হুজ দ্য নেক্সট সাকিব, ইভেন ফ্রম দ্য আন্ডার 19 টিম আমি আমি আমরা তো দেখি কখনোই ভাই। মনে করি না যে আমার মতো কারো হওয়ার দরকার আছে, যারা নেক্সট আসবে অবশ্যই হতে হবে আমাদের থেকে যারা বেটার আছে তাদেরই হতে আসতে হবে। এবং দ্যাটস হাউ ইট ইজ। সময়ের সাথে সাথে ক্রিকেট চেঞ্জ হচ্ছে, বা ফরম্যাট চেঞ্জ হচ্ছে, আরো আধুনিক হচ্ছে গেমসটা, সো ওইটার সাথে তাল মিলিয়ে যারা আসবে তারাই কেবল ভালো করতে পারবে। নট নেসেসারিলি আমার স্টাইলে খেলতে হবে, আমার মতো হতে হবে, আরো বেটার হতে হবে। তা না হলে আসলে খুব বেশি কিছু এক্সপেক্ট করা যাবে না, তা না হলে আমাদের পারফরমেন্স যেখানে আছে সেখানেই থাকবে। আমার থেকে যখন আরো ভালো 5টা প্লেয়ার আসবে, তখন এই টিমের রেজাল্ট আরো ভালো হবে, আরো আমরা রেগুলার ম্যাচ জিতবো। So, চিন্তা ভাবনা গুলো ওইভাবে আসতে হবে, এবং মানুষ যেন ওইভাবে, নেক্সট জেনারেশন যারা আসতেছে ওরা যেন ওইভাবে চিন্তা করে, এই জিনিসটা ওদের ভেতরে দিতে হবে। সো আমার প্রশ্নগুলো হচ্ছে এখানেই আসে যে আমরা কি আসলে ওরকম কিছু করছি যারা ওরকম ভাবে চিন্তা করতে শিখবে, নাকি সবাই চিন্তা করবে যে ও ওনার সাথে যদি খেলতে পারি, ওনার কাছে যদি যেতে পারি, একটা টিম ন্যাশনাল টিমে খেলতে পারি, দ্যাটস এনাফ ফর মি। দ্যাটস নট এনাফ। ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করবে, 10 বছর রিপ্রেজেন্ট করবে, আসার দিন যেদিন যত ভালোভাবে শুরু করবে, শেষ করার দিন আরো ভালোভাবে শেষ করবে। আমরা আসি অনেকে অনেক সুন্দর ফর্মে থেকে আসি কিংবা ভালো একটা অবস্থান থেকে আসি, ভালো কিছুদিন পারফর্ম করি, দেন হয়তো থাকি না। এই জিনিসটা ধরে রাখা খুব ইম্পর্টেন্ট, আরো দিন দিন কত ইমপ্রুভমেন্ট করা যায়, কত ভালো করা যায়, কারণ আপনি সময়ের সাথে তাল মিলিয়ে যদি চলতে না পারেন, তখন কিন্তু আপনি আর এই জায়গাটাতে থাকতে পারবেন না। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনার এখন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আসছে, এটা আপনার মেনেই নিতে হবে, এটার সাথে আপনার অ্যাডজাস্টই করতে হবে। দ্যার ইজ নো আদার ওয়ে। আপনার দেখেন ইন্টারন্যাশনাল ফুটবল যখন হয়, ওরা কিন্তু ওদের লিগের সাথে অ্যাডজাস্ট করে খেলে, এমন না যে হ্যাঁ আমি জানি যে দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, দুইটা সিচুয়েশন ডিফারেন্ট, সিস্টেম ডিফারেন্ট, তারপরেও যারা দেখবেন যে বড় বড় লিগ গুলোতে পারফর্ম করছে, এরাই কিন্তু ওদের দেশের ন্যাশনাল টিমে যে পারফর্ম করছে কিংবা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করছে। আমি মতো মনে করি আমাদের দেশে যদি 5টা প্লেয়ার আইপিএল এ খেলতো, আমাদের টিম এখন ওয়ার্ল্ডের 5টা টিমের ভেতরে একটা থাকতো। এটা আমাদের জন্য ডিসঅ্যাপয়েন্টিং যে আমাদের টিমের 5টা প্লেয়ার আইপিএল খেলে না রেগুলার, যেটা হওয়া উচিত ছিল। আইপিএল হচ্ছে আজ কত বছর, 12-14 বছর হচ্ছে। তো যারাই খেলেছে, মুস্তাফিজ আমার পরে কিছু ম্যাচ খেলেছে, বাকিদের একটা ম্যাচ অথবা কেউ খেলেনি, ঠিক না? সেখানে আপনাদের রশিদ খান, মুজিব, তারপরে নবী, 3জন প্লেয়ার নাবি। কত ম্যাচ খেলে ফেলেছে। তো এই জায়গাগুলো আপনার চিন্তা করতে হবে। আপনি যদি দেশের ক্রিকেটের ভালো চান, দেশের ক্রিকেটের উন্নতি চান, আপনি তো চাবেন না যে আমি এখানে আমেরিকা বসে আছি, আমি এখানে ঘুমাই থাকবো, হঠাৎ করে আমি ন্যাশনাল টিমে যাব, কোন প্র্যাকটিস ট্যাকটিস দরকার নেই, এবং যে আমি 100 করবো, 5 উইকেট পাবো, টিমকে জিতাই দেবো। খেলাটা আসলে এভাবে হয় না। এর পেছনের যে কষ্টটা, এটা আসলে অনেকেই দেখে না কিংবা বুঝে না। একটা ম্যাচের প্রিপারেশনের জন্য আপনার 20 দিন, 25 দিন, 30 দিন প্রিপারেশন নিতে হয়। এই কষ্টগুলা যে করলে তখন ওই রেজাল্টটা করা সম্ভব। এই টুর্নামেন্ট গুলা আপনাকে ওই কষ্টগুলা করার জন্য সাহায্য করবে। অবশ্যই একটা ফাইনান্সিয়াল বেনিফিট আছে, এটা আমি ডিসএগ্রি করবো না, বাট যেটা আপনার দরকার, আপনার একটা ক্রিকেট প্লেয়ারের ক্যারিয়ার কত বছর, খুব ভালো খেলে 10 বছর। আপনি চিন্তা করেন আমাদের যদি কিছু প্লেয়ার থাকে, হয়তো আমরা চিন্তা করি আপনারা 2-4 জন প্লেয়ারকে বলবেন যে হ্যাঁ কত টাকা ইনকাম করেছে কিংবা কি একটা অবস্থানে আছে, বাট আপনি আরো আরো যারা আছে তাদের কথা চিন্তা করেন, আপনি কয়জন মানুষকে বলতে পারবেন, কয়জন মানুষ ওই সিচুয়েশন আছে? আর একটা ক্রিকেট প্লেয়ারের ক্যারিয়ার কত ভালো হয়, খুব ভালো হলে 35 পর্যন্ত, তারপরে যে আরো 35 বছর বাঁচবে, ওই 35 বছর তো চলা লাগবে।
বাংলাদেশে তো খুব বেশি এমন ক্রিকেট প্লেয়ার নাই যে যারা ওয়েল অফ ফ্যামিলি থেকে এসেছে, যারা তাদের ফাদারের ইনকামে আজীবন চলে যেতে পারে, তাই না? তো এগুলো আসলে মানুষ বলার দরকার বলতে থাকে, আমার ধারণা দে ডোন্ট রিয়েলাইজ এতটা। শুধু তার জায়গা থেকে সে তার মতো করে চিন্তা করে, এবং আমি এক্সপেক্টও করি না, কারণ আমাদের ওই শিক্ষাটা খুব বেশি একটা হয়নি যেটাতে আসলে আপনি অন্যকে নিয়ে বড় চিন্তা করতে পারবেন। হয়তো এই কারণে আমাদের রাইট। দেশের জাতীয় খেলা কাবাডি। অবভিয়াসলি ভাইয়া, আপনি বড় চিন্তার কথা বললেন, একজনের নাম তো অবশ্যই আমাদের বড় চিন্তা, যার কারণে আমাদের পুরা দেশের ভিশনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার জাস্ট 101st বার্থ ইয়ার অ্যানিভার্সারি, এবং আমরা মুজিব বর্ষ ক্রস করছি। উই আর মিসিং ইউ ইন দ্য সেলিব্রেশনস দিস টাইম। আপনার পোস্ট গিয়েছে কয়েকদিন আগে যে হাউ হি ইন্সপায়ার্ড এভরিওয়ান, অল বাংলাদেশিস টু বি great and represent in the world stage and think big. So, any comments about this birthday and apner, how do you look up to Bangabandhu as an inspiration? আসলে আসলে বঙ্গবন্ধুকে নিয়ে বা আপনি যত কমেন্টস করবেন ততই কম হবে। সো আই রেট হিম দি বেস্ট। অবশ্যই বাংলাদেশে তো বেস্টই, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমরা যাকে বলি। তো তাকে নিয়ে যত বেশি কমেন্টস করব ততই কম হবে, বাট অবশ্যই তার জন্য আমরা স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি। অবশ্যই আরো সবাই হেল্প করেছে তাকে। ইউ নিড হেল্প না? আপনি যখন একটা টিমে থাকবেন, আপনার ক্যাপ্টেন লিড ফলো করে আপনার অন্যান্য টিমমেটরা আপনাকে হেল্প করবে টু উইন দ্য ম্যাচ। তো সেই জিনিসটাই আমি মনে করি যে হি ওয়াজ দি লিডার, হি ওয়াজ দি ক্যাপ্টেন, এবং সবাই তাকে অনুসরণ করেছে, যার কারণে আসলে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, এবং যার কারণে আমরা আজকে মুক্তভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে চিন্তা করতে পারছি। এবং আমি আসলে ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকেও। আসলে উনি আসলে লাস্ট 10-15 বছরে যে কাজটা করেছে, বাংলাদেশকে যে স্টেজে নিয়ে গিয়েছে, আসলে ইকোনমির দিক থেকে আমি তাকে কোনো অংশেই কম হিসাবে দেখতে চাই না। আমি মনে করি শি হ্যাজ ডান ট্রামেন্ডাস জব, এবং যেটা করছেও, এবং আশা করি আরো অনেকদিন করবে। সো আমার কাছে মনে হয় যে আমাদের এই দুইজনেরই ভূমিকা আমাদের দেশের উপরে অনেক 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 বেশি। অবশ্যই অনেকের আরো হেল্প আছে, সাহায্য আছে, সময় টাইম টু টাইম আরো সবাই চেষ্টা করেছে যার যার জায়গা থেকে। বাট অপরিসীম কিংবা মানে আমি যেটা বললাম যে আপনি সমুদ্রকে এখন কিভাবে ডিসক্রাইব করবেন, তো বঙ্গবন্ধুকে নিয়ে কিছু যদি ডিসক্রাইব করতে যান ওইভাবে আসলে, তো এখানে আসলে তেমন কিছু আমি আলাদা করে বলতে চাই না। হি হ্যাজ দি হাইয়েস্ট রেসপেক্ট ফ্রম এভরিওয়ান, এবং আমি তাকে ওখানেই রাখতে চাই। রাইট। অবভিয়াসলি আপনি জাস্ট আমাদের প্রাইম মিনিস্টারের ব্যাপারে বলছিলেন, এন্ড উই মাস্ট থ্যাংক হার, যে অনেক দেশ যেখানে ভ্যাকসিনই পাইনি সেখানে আমরা এত আর্লি ইন দ্য স্টেজ হ্যাঁ, আমরা আমরা ভ্যাকসিনটা মনে হয় পেয়ে ওয়ান গিয়েছি। অফ আই দি থিংক দিস ফিউ ইজ ভেরি কান্ট্রিজ, তাই না, স্পেশাল। যে যারা আমরা ভ্যাকসিন রাইট। পেয়েছি। আমি সেদিনও রাইট। নিউজিল্যান্ড বলছি, আমি কোন দেশের ইয়ে দেখলাম, আফ্রিকার কোন ভালো একটা দেশ, দে জাস্ট গট 1 মিলিয়ন ভ্যাকসিন, মাত্র 1 মিলিয়ন। রাইট। সেখানে আমরা এখানে 2 কোটি 3 কোটি ভ্যাকসিন পেয়ে যাচ্ছি, উইচ ইজ আনবিলিভেবল। এবং আমি শিওর যে শি ইজ ট্রাইং টু গেট মোর ভ্যাকসিন, মোর অপশনস, নট অনলি যে ভ্যাকসিন আমাদের অ্যাস্ট্রাজেনিকার এসেছে সেটা, আরো যেগুলা অপশন আছে সেগুলো আনার চেষ্টা করছে, উইচ উইল হেল্প আস করোনা ভাইরাস প্রোটেক্ট করতে। এবং আমরা যেভাবে হ্যান্ডেলও করেছে, আমরা লাকিও ছিলাম আমি বলবো। অ্যাট দি সেম টাইম আমাদের দেশে যে আসলে যে ঘনবসতিপূর্ণ একটা দেশ, সেইখান থেকে আসলে আমরা যেভাবে বেরিয়ে আসতে পেরেছি, এটা আসলে আনবিলিভেবল একটা ব্যাপার। যদিও আবার একটু মানে করোনার ইয়েটা বাড়ছে, গ্রাফটা বাড়ছে, তো আশা করি এটা তাড়াতাড়ি আবার কমা শুরু হয়ে যাবে। সবাই একটু চেষ্টা করবে বা যার যার জায়গা থেকে সাবধান ভাবে চলার, অন্যকে এফেক্ট না করতে, নিজে যদি এফেক্ট হয়েও থাকে তাহলে হয়তো আবার তাড়াতাড়ি কমে আসবে। কারণ একটা সময় অলরেডি 500-র নিচে মানে পার ডে পজিটিভ কেসেস এর সংখ্যা ছিল, তো সেটা আবার অলরেডি জি। প্রায় 2000 কাছাকাছি চলে যাচ্ছে। 2000। সো আমি চাই না যে এটা বেশি হোক, বাট আমাদের দেশে আসলে খুব বেশি একটা কন্ট্রোল করাটাও খুব ডিফিকাল্ট। বাট এট দি সেম টাইম আমি বলবো যে ভ্যাকসিন পাওয়াটা ছিল আমাদের দেশের জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, যেটা আসলে আহ, অন্য অন্য খুব বেশি একটা দেশের পক্ষে করা সম্ভব হয়নি। আমাদের পাশের দেশগুলাও খুব বেশি একটা এরকম এই সাফল্যটা পায়নি। আহ বেক্সিমকোকে ধন্যবাদ দিতে হয়, পাপন ভাইয়ের আমার ধারণা অনেক বড় একটা ইয়ে আছে, বেক্সিমকোর অনেক বড় একটা কৃতিত্ব আছে, এবং অবশ্যই সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী তো নির্দেশ ছিলই, যার কারণে আসলে এটা আমাদের মানুষের মাঝে পেতে সাহায্য হয়েছে অনেক বেশি।
রাইট। আপনি তো মনে হয় ভাইয়া নেওয়ার সুযোগ হয়নি, বাকি টিমের সবাই নিয়েছিল, সো আপনার তো নেওয়ার হ্যাঁ, আমি এখনো মনে যেহেতু হয় ফ্লাই সুযোগ করে হয়নি। চলে এসেছিলাম, তো ওটা নেওয়ার সুযোগ হয়নি। তো এখানে আমি লাকিলি পেয়ে গিয়েছি। তো এখানে আমি নিয়ে আহ, নিয়েছি, যেখানে যেহেতু এখানে আমি ছিলামও এবং হসপিটালে যেতে হয়েছে আমার রেগুলার। সো ওরা ওই ওই হেল্পটা করে যে যাদেরকে হসপিটালে যেতে হয় তাদেরকে দিয়ে দেয়। যেহেতু যারা right, হসপিটালে যাচ্ছে ওরা অনেক বেশি রিস্কে থাকে। সো বাচ্চার ইসের কারণে রেগুলার অ্যাপয়েন্টমেন্ট ছিল যেহেতু, সো ওই ওই সুযোগটা আমি পেয়েছি আসলে। মানে এমন না যে এখানে right. এসেই নিতে হবে এই কারণে আমি এখানে এসে নিয়েছি। আসার পরে এখানে ফর্মালিটিস এর কারণে, এখানে রুলস এন্ড রেগুলেশনের কারণে আমার নিয়ে নিতে হয়েছে। মানে আমার আর কোনো অপশন নাই, তা না হলে আমি হসপিটালে যেতে পারবো না। সো এই কারণে আই গট দি ভ্যাকসিন। জি, এটা আবার যাতে অন্যকে অন্যভাবে কোনো ফ্রেম না করে, আপনি দেশে থাকলে দেশের ভ্যাকসিনটা অবশ্যই নিতে। হ্যাঁ, সেটাই সেটাই। কারণ আমি যদি ওই সময় আসলে রাইট। ভ্যাকসিনটা নিতাম, যেটা হচ্ছে যে আমি শিওর ছিলাম না যে আবার কবে সেকেন্ড ডোজটা নিতে পারবো। সো আমার ইচ্ছা ছিল সেকেন্ড। যে যখন এখান থেকে যাব যে তখন নিতে পারবো ভ্যাকসিনটা খুব ভালোভাবে। তো যেটা হয়েছে যে এখানে আসার পরে এই রুলস এর কারণে আমার আসলে ফোর্সফুলি দিয়ে দিয়েছে, এখানে আর কোনো অপশন নাই, ইউ হ্যাভ টু টেক ইট আর কি, যারা ওরকমই আর রাইট। হ্যাঁ। ওয়েল, ইট ওয়ার্কড আউট মানে গ্রেট। ফোর্স মানে কি, এমন না সাকিব যে ভাই। এখানে হ্যাঁ, এমন না যে এখানে বলে দিয়েছে যে মানে ইউ হ্যাভ টু টেক ইট, মানে আর কোনো অপশন নাই। বাট ওরা হাইলি রেকমেন্ড করে এটাকে নিতে। আর রেকমেন্ড। যখন সুযোগ ছিল, ওকে আই থট যে রাইট। হ্যাঁ, যেহেতু বাচ্চা হবে, আমার ওয়াইফ প্রেগনেন্ট, সো এই টাইম হাই রিস্ক একটা টাইম। সো এই টাইমে রাইট। বেটার আই টেক দি সেফ অপশন। Right, right. Makes sense. Bhai, obviously, just we are almost at the end of the time. I mean, last few questions করতে যাচ্ছি। So one of the big things হচ্ছে হুম আপনার নিউজ, যে আপনার আপনি পাইপলাইনের কথা অনেকবার বললেন। সো নিজে একটা আপনি এরকম ইনিশিয়েটিভ নিয়েছেন, দ্য মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি, যেটা সো হোয়াটস ইউর ভিশন এটা নিয়ে? আপনি কি করতে চাচ্ছেন, বা ওয়ের ডু ইউ সি যে এখান থেকে আপনি কিরকম ট্যালেন্ট হোপ টু সি ইন দ্য ন্যাশনাল টিম অর ইভেন ইন দ্য ইন্টারন্যাশনাল লিগস? আমি তো চাই যে এখান থেকে অনেক কিছু আসলে করতে পারবো কিনা যায় না, বাট অবশ্যই আমার স্বপ্নটা আছে অনেক বড় কিছু করার এখান থেকে। স্বপ্ন আমার কাছে রাখাই ভালো, খুব বেশি কিছু এক্সপোজ না করা বেটার। আহ তো স্বপ্নগুলো আমার কাছে থাকবে, বাট আমি অবশ্যই চেষ্টা করবো যে এখান থেকে সর্বোচ্চ ভাবে ক্রিকেটকে যেভাবে সাপোর্ট করা যায়, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য যেভাবে সাপোর্ট করা যায় সেটা করতে। এবং এটার উদ্দেশ্যই এটা আসলে। সেটা হতে পারে এজ লেভেলের প্লেয়ার থেকে, ন্যাশনাল টিমের প্লেয়ার থেকে, কিংবা ন্যাশনাল টিমে যারা রিপ্রেজেন্ট করছে না, কাছাকাছি আছে সেখান থেকে, একাডেমির প্লেয়ারদের থেকে, বা যারা ন্যাশনাল ফার্স্ট ক্লাস প্লেয়ার আমাদের, তাদেরকে হেল্প করার একটা জায়গা তৈরি হবে। প্রিমিয়ার লিগ যারা খেলছে তাদেরকে হেল্প করার একটা জায়গা হবে। যারা বিপিএল এর জন্য প্রিপারেশন নিতে চায় তাদের জন্য একটা জায়গা হবে। যে ফ্যাসিলিটিস গুলো আমার কাছে মনে হয় অনেক কম আছে, সেখান থেকে কিছু একটা হেল্প করার জায়গা তৈরি হবে বলে আমি মনে করি এই একাডেমি। আহ, আর নতুন এখানে ভাই প্লেয়ার তো একটা তো অবশ্যই উঠতে একটা সাহায্য করবে। রাইট। তো একটা যেটা কমেন্ট আসছে এটার ব্যাপারে, যে আপনার এই অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল বার্ডেন, সরি। যে এটা এই একাডেমিতে মানে ইয়েটা অ্যাডমিশনের পরে যে কস্ট এন্ড অ্যাডমিশন ফিজ এন্ড এভরিথিং ইনভলভ, সো এই ক্ষেত্রে আপনার ভিউজ টা কি, বা ওয়ের ডু ইউ সি যে এনি স্কলারশিপস কামিং ইন দ্য কামিং ডেজ, অর এরকম কিছু প্রোগ্রামস দেখুন, এখানে স্পেশালি ফর দ্য স্পেশাল ট্যালেন্ট? পাঁচ থেকে 10 জন প্রতি বছর স্কলার থাকবে, স্কলারশিপ পাবে প্রতি বছরই এটা হবে, এবং এটা 10 থেকে 20 জনও যেতে পারে। আমরা অনেকে এরকম পাচ্ছি যারা স্পন্সর করছে একজন স্টুডেন্টকে, যার প্রতিভা আছে, যার মনে করে যে প্লেয়ার হওয়ার মতো সামর্থ্য আছে বাট অ্যাবিলিটি নাই। এরকম এরকম অনেকে স্পন্সর করছে। অলরেডি মমিনুল একজন প্লেয়ারকে স্পন্সর করছে। আমি শিওর মাস্কো গ্রুপ থেকে করবে, আমার ফাউন্ডেশন থেকে করবে। সো এরকম থাকবে, বাট সেটা খুবই লিমিটেড। সেটা 10 জন কি ম্যাক্সিমাম 15 জন থাকবে, এবং এটা প্রতি বছরই থাকবে। এবং তারা যদি যাদেরকে আমরা দেখবো যে যাদের ট্যালেন্ট আছে, খেলার মতো হতে পারে, খেলোয়াড় হতে পারে, আমি বলবো না যে এই খেলোয়াড় হবে কিংবা এই হবে না, বাট মানে দেখার পর যাদেরকে মনে হবে যে না এই খেলোয়াড় হতে পারে, এরকম 10 থেকে 15 জনকে আমরা প্রতি বছরই স্কলারশিপ দিব। আর যেটা বলেন যে এক্সপেন্সিভ, হ্যাঁ এক্সপেন্সিভ তো হবে। আপনি যখন পেঁয়াজও 200-300 টাকা করে কেজি কিনতে হয়, তো এক্সপেন্সিভ আপনার হবে ভালো জিনিস আপনার পেতে গেলে। তো আপনি এখানে আসলে ডিসএগ্রি করতে পারবেন না। এবং যে ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস, যারা এখানে অনেক বেশি ফাইনান্সিয়াল হেল্পটা করেছে একাডেমির পেছনে,
সো দে নিড দেয়ার মানি ব্যাক। আপনার কখনোই একটা বিজনেস মডেল যদি আপনি তৈরি না করতে পারেন, এটা সাস্টেনেবল হবে না, এবং এখান থেকে ওইভাবে আপনি রিটার্নও পাওয়ার সম্ভাবনা থাকবে না। যখন এরকম সাস্টেনেবল একটা প্রোগ্রাম আপনি করবেন, তখনই একমাত্র সম্ভব হবে যে আপনি এখান থেকে ভালো কিছু রিটার্ন পান। সো সাস্টেনেবল করার জন্য ইউ নিড মানি। অফকোর্স আমরা যদি স্পন্সর পেয়ে যাই, ওরকম ভালো কোনো ইয়ে আসে, দেন আমরা হয়তো এটাকে আরো রিডিউসও করতে পারি। বাট আমি যেটা বললাম যে এরকম 10 জন 15 জন 20 জনকে আমরা স্কলারশিপ দিতে পারি। ধরুন একটা কোম্পানি বললো যে ওকে 20 জন প্লেয়ারকে 1 বছর আমি স্কলারশিপ দিব, দে ক্যান ডু দ্যাট। দেন ওই 20 জনের তো আসলে পেই করা লাগতেছে না, ইফ দে হ্যাভ দ্যাট ট্যালেন্ট। সো দেয়ার ইজ অপশন, নট নেসেসারিলি আপনারা শুধু এই যে খারাপ সাইডে দেখবেন। গ্লাসের আসলে সবসময় দুইটা সাইড থাকে। আপনি যদি গ্লাস হাফ ভরা থাকে, হাফ ভরা আছে নাকি হাফ খালি আছে, আপনি কোনটা দেখছেন আসলে, উইথ দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সো আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা আমার কাছে মনে হয় চেঞ্জ করা খুব জরুরি। আর ক্রিকেটটা হচ্ছে কি একটা আবেগের জায়গা না। আমাদের দেশে আমি জানি আবেগের জায়গা, অবশ্যই মানুষ সাপোর্ট করবে, ইয়ে করবে, বাট যখন ডিসিশন মেকাররা ডিসিশন নিবে, তারা কিন্তু আবেগের জায়গা থেকে, ফেসবুকের কমেন্টস দেখে, মিডিয়া নিউজ দেখে, কিংবা এই কি বলে টিভি কিংবা নিউজ পড়ার পরে আসলে ডিসিশন গুলো নিতে পারবে না। ডিসিশন মেকারদের এমন হতে হবে যে তারা যে কোনো জিনিসই হোক, দে উইল ডিসকাস অ্যামং দেমসেলফ এবং দে উইল টেক দি ডিসিশন। ওই কোনো কিছুতে বায়াসড হয়ে যেন ডিসিশনটা না নেয়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো এখানে আমি একাডেমির কথা বলছিলাম, যেটা যে এক্সপেন্সিভ, হ্যাঁ আমিও মানি এক্সপেন্সিভ, বাট ইউ আর গেটিং দি বেস্ট ফ্যাসিলিটিস ইন বাংলাদেশ। as simple as that. You are not getting concrete wicket, 10 মিনিট ব্যাটিং, কোনো ইনডোর নাই, ধুলার ভেতরে ট্রেনিং করছেন, কোনো ফ্যাসিলিটিস নাই। এখানে সব আসে আপনার। You have better grounds than any other grounds in Bangladesh. You have better indoor than any other indoors in Bangladesh. So এইগুলো করতেও তো আপনার একটা খরচ আছে না? Right, And definitely, when you are using that definitely. facilities, you are bound to pay for it. So No, that's how it makes sense. works. Right. ভাই কিছু ইউজার কোয়েশ্চেন, মানে আমাদের ফ্যান্সদের কিছু কোয়েশ্চেন, এত কোয়েশ্চেন আসলে আমি দেখি কয়েকজন জি একটা জি। কুইকলি একটু যদি নিয়ে নিতে পারি। একজন বলছে যে 2000 তুষার ইমরান, তিনি বলছেন 2023 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আপনি আর বাকি সিনিয়র জুনিয়র সবাইকে নিয়ে কি অনুযায়ী প্ল্যান হচ্ছে? তিনি এক্সপেক্ট করছে যে 23-এর বিশ্বকাপ অন্যরকম একটি বাংলাদেশ দেখতে চায়। ভাই আমি না ক্যাপ্টেন, না কোচ, না কোনো ডিসিশন মেকার, না সিলেক্টর। সো আমাকে এই প্রশ্ন করা ভুল। বাট এমনিতে বাট আপনার পার্সোনাল গোলস ফর দ্য 23 ওয়ার্ল্ড কাপ বা ইভেন ফর দ্য আপকামিং 2021 টি20 কেউ আসলে এত আগে থেকে এত বড় প্ল্যান করে না। হ্যাঁ একটা হয়তো বিগার পিকচার থাকে, বড় প্ল্যান থাকে, বাট আসলে এত আগে থেকে খুব বেশি একটা প্ল্যান করা সম্ভব হয় না, স্পেশালি আমাদের মতো দেশ, যেখানে আসলে প্রতি সিরিজই আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেখানে আসলে খুব বেশি একটা প্ল্যান করা যায় না অনেক বেশি দূরের জন্য। সো আমাদের সিরিজ বাই সিরিজ অনেক বেশি প্ল্যান করতে হয়। হ্যাঁ হয়তো 1 বছরের প্ল্যান করা সম্ভব, যেটা হয়তো আমাদের 2022-এর মাঝামাঝি থেকে হয়তো আহ, চিন্তা করতে পারবে, বাট এখন ইটস টু আর্লি টু থিঙ্ক। কারণ ওই সময় যে কে ফিট থাকবে, কতজনের স্কোয়াড করা সম্ভব হবে, তখন কারা ভালো ফর্মে থাকবে, সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এখন আমি যাকে বেস্ট প্লেয়ার ভাবছি, 1 বছর পরেও দেখা যাচ্ছে যে টিমেই থাকতে পারছে না। সো এত বেশি আসলে দূরের প্ল্যান করাটা আসলে খুব বেশি একটা আমার কাছে মনে হয় না যে হেল্প করবে। হ্যাঁ বাট লাস্ট একটা বছরে গিয়ে ইউ ক্যান প্ল্যান অ্যাকর্ডিংলি। রাইট। এরপরে একটা কোয়েশ্চেন অনেক আসছে অবভিয়াসলি, যেটা এটা আমি একটু দুইটা কোয়েশ্চেন একসাথে করি। এটা এমডি নেহাল আহমেদ, উনি জিজ্ঞেস করছেন তামিমকে অধিনায়ক হিসেবে কেমন দেখেন, এবং দলে অভিজ্ঞ রিয়াদ, মুশি এবং আপনি অবভিয়াসলি আছেন, আপনাদের মধ্যে কাকে 3 ফরম্যাটে সবচেয়ে সেরা ক্যাপ্টেন, মানে 3 ফরম্যাট আলাদা আলাদা ফরম্যাট হতে পারে, আপনার মনে হয় যে কারা ক্যাপ্টেন হওয়া উচিত? সবাই ক্যাপ্টেন্সি করেছে, এবং যার যার জায়গা থেকে কোনো না কোনো সময় ভালো করেছে। এখন তামিমের সময় এসেছে, তামিমের টার্ন। সো আশা করি ও ভালো করবে। রাইট। এমনি কি আমরা সাকিব ক্যাপ্টেনকে আবার ফেরত পেতে পারি? এটা তো যখন ক্রিকেট বোর্ড আমাকে জিজ্ঞেস করবে তখন কেবল অ্যান্সার দিতে পারবো, তার আগ পর্যন্ত না। এটা সাধারণ মানুষ কিংবা সবার জানার জন্য না। রাইট। মনে আরেক করতে পারো আমাদের ডিপ্লোম্যাটিক অ্যান্সার, বাট দ্যাটস হাউ ইট ইজ। কিছু জিনিস আছে ইউ ডোন্ট ডিসকাস উইথ media, you don't discuss everyone. with people. You can only discuss those matter with the coaches, with the selectors, with the players, and with board.
রাইট। মাসুদ রানা ভাই খুব উনি একজন প্রশ্ন করছেন যে সাকিব ভাই আপনি ক্যারিয়ার শেষে আন্তর্জাতিক ক্রিকেটে সকল ফরম্যাটে কত উইকেট নিলে খুশি হবেন? এটা আমি বলি কত রানও যদি অ্যাড করতে পারেন, কোনো পার্সোনাল গোলস। দেখুন আসলে আমার কাছে এই এই পার্সোনাল অ্যাচিভমেন্ট গুলা একদমই ম্যাটার করে না, একদমই না। মানে কোনো ইসের উপরে আসে না যে আমি কত রান করলাম, আমি কত উইকেট পেলাম। ইট ডাজেন্ট ম্যাটার। আমি 1000 উইকেট পেলাম, বাংলাদেশ ম্যাচ জিতলো না, ইট ডাজেন্ট ম্যাটার টু মি। বাংলাদেশ ম্যাচ জিতছে, হ্যাঁ আমি কন্ট্রিবিউট করতে পেরেছি, অবশ্যই খুশি লাগবে। আমি কন্ট্রিবিউট করতে পারিনি এই কারণে খারাপ লাগে, বাট ম্যাচ জিতেছি এই কারণে খুশি লাগবে। বাট আমি চেষ্টা করি কিংবা চাই আমি যখনই বাংলাদেশ ম্যাচটা জিতুক যেন আমি কন্ট্রিবিউট করতে পারি টিমের জেতার পেছনে। সো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট টু মি। এবং সেটা যদি 1 রান হয়, 10 রান হয়, 100 রান হয়, 200 রান হয়, 500 রান হয়, সেটা হবে সেটা। কিংবা 1, 2, 5, 10 যে উইকেটই হলো, কিন্তু আমাকে ওই ইন্ডিভিজুয়াল যে হ্যাঁ আমি দেশের হয়ে সবচেয়ে বেশি রান করতে চাই, আমি দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেতে চাই, আমি দেশের হয়ে বা এই ফরম্যাটে এত করতে চাই, দেশের হয়ে এই ফরম্যাটে এত উইকেট পেতে চাই, এইগুলো আমার গোল না। এগুলো আমার কাছে মনে হয় ছোট গোল, ছোট চিন্তা। বা আমার চিন্তা আমি মনে করি অনেক বড়, সো আমি ওইভাবে রাখতে চাই। এবং আমার কাছে রাইট। সবসময় একজন ইন্ডিভিজুয়ালের উপরে আমার টিমের পারফরমেন্সটা ইম্পর্টেন্ট। কারণ আমার টিম যদি ভালো মহসিন পারফর্ম আয়ু। করতো, হয়তো আমি ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতাম, সেমিফাইনাল খেলতাম, আমি ম্যান অফ দ্য সিরিজ হতাম, উইচ উড হ্যাভ বিন মাচ বেটার রেজাল্ট, তাই না? সো সো এই 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 জিনিসগুলো আমার কাছে ম্যাটার করে না যে আমি ইন্ডিভিজুয়ালি কত ভালো করলাম। টিম গেম অবভিয়াসলি। সো আরো কিছু প্রশ্ন। মহসিন আইয়ুব উনি জিজ্ঞেস করছেন বিশ্বকাপ চলাকালীন অবস্থায় ড্রেসিং রুমের কোনো মজার ঘটনা যদি শেয়ার করতেন আপনি। হুম। আমি আমার মেমোরি খুব ভালো না, সো আমি ভুলে যাই খুব বেশি দিন, আমি তেমন কিছু মনে রাখতে পারি না, খুব দু একটা ছোটখাটো বিষয় ছাড়া। বাট ড্রেসিং রুমে সবসময় মজা হয় আমার কাছে মনে হয়। আমি ক্রিকেট ছাড়ার পরে সব থেকে বেশি মিস করব, অনেকে তো মাঠের খেলাটা মিস করে, আমি ড্রেসিং রুমটাই মিস করব। রাইট। আমরা শুনছি যে ধোনির মতো আপনারও একটি বায়োপিক আসতে যাচ্ছে, বাজারে গুঞ্জন আছে। আহ, আসলে কি আসছে কোনো দি আনটোল্ড হ্যাঁ, স্টোরি অফ কথা সাকিব? হচ্ছিল বেশ অনেক দূরও অনেক দূরেই বা এগিয়ে গিয়েছিল। বাট করোনার জন্য আসলে সবই হোল্ডে আছে এখন। বাট এটার একটা ভালো অবস্থান তৈরি হয়ে গিয়েছিল, গল্প প্রায় রেডি করা হয়ে গিয়েছিল, হয়তো কাজও শুরু হবে খুব তাড়াতাড়ি, এরকম একটা সিচুয়েশন ছিল। দেন করোনা স্টার্টেড, আর এই কোভিড এর জন্য মানে সবকিছুই একদম সবই। বন্ধ হয়ে গিয়েছে। বাট আশা করি ওই ওই ডিসকাশন কিংবা ওই জায়গা থেকে যেখানে আমরা স্টপ হয়েছিলাম ওখান থেকে আবার শুরু করতে পারবো, এবং তাড়াতাড়ি হয়তো ভালো কিছু একটা করা সম্ভব হবে। যদিও এটা করতেও হয়তো একটু সময় লাগবে, বাট আমি জানি না এখন এটার আসলে এক্সাক্ট আপডেটটা কি। তো আই হ্যাভ টু ফাইন্ড দ্যাট আউট। রাইট। লাস্ট অডিয়েন্স কোয়েশ্চেন আমি দেখছি যে ডি ব্রুক নামে একজন বলছে, মজার কোয়েশ্চেন, ক্রিকেট মাঠ আর ঘরের মাঠ মানে সংসারের সাকিবের মধ্যে পার্থক্য কি? কোথাও কোনো পার্থক্য নাই, ক্রিকেট মাঠেও আমি অলরাউন্ডার, এখানেও আমি অলরাউন্ডার। ভেরি নাইস উত্তর সাকিব ভাই। অবভিয়াসলি আমি এই কোয়েশ্চেনটা আপনার থেকে পার্সোনালি হয়তো শুনেছি কয়েকবার, বাট ফর দ্য অডিয়েন্স একটা মজার কোয়েশ্চেন আসছে যে এশিয়া কাপ 2012, নিধাস ট্রফি অথবা 2016 টি-20 ওয়ার্ল্ড কাপ একটা রেজাল্ট যদি চেঞ্জ করতেন সেটা কোনটা? কোন ওয়ার্ল্ড কাপের একটা মানে ক্লোজ রেজাল্ট গেম। যদি চেঞ্জ করি? ওই যে 2016 এর সেই ইন্ডিয়া গেম আর কি, যেটা 2 রান, তো কোনো একটা চেঞ্জ করতেন? কোনো একটা মানে রেজাল্ট চেঞ্জ করতাম নাকি কোনো একটা ডিসিশন আউট কিংবা ইয়া? কোনো মানে রেজাল্ট যদি চেঞ্জ করে, কোনো একটা ডিসিশন চেঞ্জ করে কোনো রেজাল্ট চেঞ্জ করতে পারতেন আর কি। আহ আই উইশ মুশফিক ভাই সেলিব্রেট করতো না দুইটা চার মারার পরে। তাহলে হয়তো উনি আরো বেশি ডিটারমাইন্ড থাকতো, আর আউটও হতো না, আমরা বাকি 2 রান ইজিলি করতে পারতাম। উনি থাকলে আমি সে কোনো এটা মানে মিস হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। রাইট। অবশ্য আমরা দেখছি রিসেন্টলি অবসরের পর বিসিবি তে অনেকে যাচ্ছে। দিস ইজ ডু ইউ সি দিস এজ এ গুড ট্রেন্ড, এন্ড আপনার কি ফিউচার অ্যাম্বিশনস, ক্যান উই সি সাকিব ইন বিসিবি রোল? আহ ইন্টারেস্টিং। আমার কাছে তো মনে হয় যে আমি যদি বিসিবির কখনো ওরকম পজিশনে যেতে পারি, আহ, আমার কাছে মনে হয় যে আমি যত ভালো কাজ করবো এটা আর বাংলাদেশে কেউ করতে পারবে না। সো অফকোর্স যদি ক্রিকেটে ওরকম থাকি এবং বিসিবির কখনো প্রেসিডেন্ট হওয়ার সুযোগ আসে, অবশ্যই আমি সেটা হতেও চাইবো, এবং আমি জানি যে আইল বি দ্য বেস্ট প্রেসিডেন্ট অফ বিসিবি হিস্ট্রি। এবং এটা আমি খুব ভালোভাবে Awesome. বিশ্বাস করি যে আমার পক্ষে সেটা সম্ভব।
Awesome. We look forward to, well, we don't look forward to the retirement, but yeah, your time in BCB. তো আহ, আহ, শাকিব ভাই, আরেকটা পার্সোনাল কোয়েশ্চেন, যে আপনার সবাই আপনি নাম্বার ওয়ান অলরাউন্ডার, আমরা আপনাকে সবাই উই আর ক্রেজি ফ্যানস অফ ইয়ার্স, বাট আপনার which all-rounder inspires you the most, like যার খেলা দেখে ভাবছেন যে আরে জোস এর খেলা, মানে a model to look up to? ওরকম 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 কেউ কেউ ছিল না কখনোই যে ওর মতো অলরাউন্ডার হতে চেয়েছি আগে। জ্যাক কালিস বাই ফার দি বেস্ট অলরাউন্ডার ইন দি হিস্ট্রি অফ ক্রিকেট। রেকর্ড সব শো করে, ওকে, রেকর্ডই ওর জন্য সব কথা বলবে। আহ, ওর 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 খেলা আমার খুব ভালো লেগেছে। ফ্লিনটফ যে কয়দিন খেলেছে, বেন স্টোকস এখন আসে, রবীন্দ্র জাদেজা আমার কাছে মনে হয় অনেক ইমপ্রুভ করেছে ইন লাস্ট 2-3 ইয়ার্স। হি হ্যাজ ডান ভেরি ওয়েল। সো দিজ আর দি প্লেয়ার্স আমি ফলো করি বাট আই লুক ইনটু দেম। ড্যানিয়েল ভিটোরি ছিল, ওর বোলিং আমার খুব ভালো লাগতো। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে, এমন না যে কাউকে আমি একদম কমপ্লিটলি ব্লাইন্ডলি ফলো করি, বাট আমি এদের খেলা দেখার চেষ্টা করি। আমি দেখি যে ওরা কি কিভাবে টিমকে সাপোর্ট করতে পারে কিংবা কিভাবে ইনভলভ থাকে। সো ওখান থেকে যত কিছু শেখার থাকে শিখতে পারি। আর এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলার কারণে যে সুবিধাটা হয় যে আমি অনেকের সাথে কথা বলার সুযোগ হয়, অনেকের সাথে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ হয়। আহ, তাদের সম্পর্কে আইডিয়া হয় না। আমি প্লেয়ার লাইক জ্যাক অ্যালিস, ব্রেন্ডন ম্যাকুলাম, ব্রেটলিদের মতো প্লেয়ারদের সাথে যখন আমি ড্রেসিং রুম শেয়ার করেছি, স্বাভাবিকভাবে ওই জিনিসটা ছিল আমার জন্য অনেক বড় একটা শেখার জায়গা, তাই না? জ্যাক ক্যালিস কি করছে, যখন আমি ছোটবেলায় মানে হাফ প্যান্ট পরে খেলা দেখি, তখনই আমি দেখছি যে জ্যাক ক্যালিস মানে ওয়ার্ল্ড লেজেন্ড প্লেয়ার টাইপের একজন। তো তার সাথে যখন আমি ড্রেসিং রুম শেয়ার করেছি, তো স্বাভাবিকভাবে আই লার্ন সো মাচ, সো মেনি থিংস। তো ওই জিনিসগুলো তো অবশ্যই আপনাকে একটা প্লেয়ার হিসাবে হেল্প করবে। তো ওই ওই জায়গাগুলো থেকে আমাকে অনেক সাহায্য করে না, প্লেয়ার লাইক রাসেল, পোলার্ড, এখন যারা আছে টি-20 ফরম্যাটের বড় প্লেয়ার, যাদেরকে আমরা বড় ইয়ে বলি। এই সবারই তো আসলে জায়গা থেকে ওরা কি কারণে ভালো করছে, কি করে ওরা, এই জিনিসগুলো তো শেখার জন্য এইরকম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট গুলো যখন আপনি খেলবেন, তখনই কেবল এগুলো জানতে পারবেন। কিংবা আপনার দেশে যদি এরকম বিপিএল হয়, আরেকটা আসলে আফসোসের জায়গা যে আমরা বিপিএলটা এতদিন ধরে শুরু হয়েছে, তারপরে আসলে এত ভালো আমরা রেগুলার এটা কন্টিনিউ করতে পারি না। আমার মনে হয় আমাদের ক্রিকেট আরো কয়েক ধাপ এগিয়ে যেত যদি আমরা বিপিএলটাকে রেগুলার কন্টিনিউ করতে পারতাম, সেম একটা ফরম্যাটে, সেম একটা রুলস রেখে প্রতি বছর একই ভাবে থাকতো। ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হতো না, নিয়ম চেঞ্জ হতো না, প্লেয়ারদের অ্যামাউন্টটা ভালো থাকতো। আমার কাছে মনে হয় যে এই বিপিএল দিয়ে আমরা আরো অনেক বেশি প্লেয়ার পেতাম, এবং এট দি সেম টাইম যেটা হতো, যেটা আমাদের ক্রিকেটকে অনেক বেশি ইমপ্রুভ করতো। কারণ অনেক বড় বড় প্লেয়ারই আসে খেলতে। কারণ তারা যদি প্রতিবার আসতো, প্রতিবার আমরা নতুন নতুন ভালো ভালো প্লেয়ারদেরকে, ইয়াং যারা আছে তারা দেখে দেখে অনেক কিছু শিখতে পারতো। আর খেলার মাধ্যমে তো এরকম একটা চ্যালেঞ্জিং যখন ফরম্যাট খেলবেন, টুর্নামেন্ট খেলবেন, সবসময় চ্যালেঞ্জটা থাকবে। এরপরে যখন আপনি আসলে বা ন্যাশনাল টিমে আসবেন, খুব বেশি একটা ডিফারেন্স মেক করে না। এই যে সূর্য কুমার যাদব কিংবা ঈশান কিষান, এরা যারা এখন আসছে নতুন খেলছে, এসেই কেন ভালো পারফর্ম করছে? কারণ এরা যারা ইন্টারন্যাশনাল, যাদের সাথে ইন্টারন্যাশনাল লেভেলে যাদের সাথে খেলে, তাদের বলে এটা খেলছে, তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করছে, তাদের অপোনেন্টেই খেলছে আইপিএলটা। তখন যারা ওরা যখন ন্যাশনাল টিমে আসছে, দে হ্যাভ নাথিং নিউ। তারা এসে এমন ভাবে মানে ভয় পেয়ে যাচ্ছে না, কিংবা আশ্চর্য হচ্ছে না, কিংবা নার্ভাস ফিল করছে না, কিংবা শাই ফিল করছে না। কারণ ওদের সাথেই তো ওরা থাকছে লাস্ট 5, 7, 10 বছর, না? তো ওদের জন্য কতটা ইজি জিনিসটা। আমাদের বিপিএলটা যদি এরকম রেগুলার হতো, তো প্লেয়ার লাইক রাসেল, প্লেয়ার লাইক পোলার, ডেভিড ওয়ার্নার আসছে, স্টিভেন স্মিথ আসছে, জস বাটলার আসছে, কত বড় বড় প্লেয়ার আসছে, তাই না? জফরা আর্চার আসছে। সো এদের সাথে যখন রেগুলার খেলবে, নেটের রেগুলার জফরা আর্চারের বল ফেস করবে, ম্যাচের জফরা আর্চারের বল ফেস করবে বিপিএল এর ম্যাচে, তখন ও যখন ইন্টারন্যাশনাল খেলবে, ওর কাছে খুব বেশি একটা ডিফারেন্স লাগবে না। এখনো সারা জীবন টিভিতেই দেখে আসছে। আমাদের জন্য ডিফিকাল্ট কি ছিল? আমরা সারা জীবন জ্যাক ক্যালিসকে দেখে আসছি টিভিতে, আমরা সারা জীবন ওয়াসিম আকরামকে দেখে আসছি টিভিতে। আমি বলছি না আমি ওয়াসিম আকরামকে ফেস করেছি, বাট ব্রেটলিকে ফেস করেছি, কিংবা এরকম ধরনের বলার যাদের, শোয়েব আক্তারকে ফেস করেছি। তো আমরা তো ওদেরকে দেখলেই ভয়ে হাত পা কাঁপবে, স্বাভাবিকভাবে, ওরে বাবা কাকে দেখে আসছি টিভিতে, আর সামনে ওর বল খেলবো আজকে। বাট যখন আপনি সামনাসামনি প্রতিদিন খেলছেন, রশিদ খানকে আপনি ফেস করছেন, মুজিবকে ফেস করছেন, দেন ওরা আপনার কাছে আর ভয়ের কারণটা থাকবে না, দেন আপনার ভালো খেলার সুযোগটা অনেক বেশি তৈরি হবে। দ্যাটস আমি মনে করি যে আমাদের বিপিএলটাও রেগুলার হওয়াটা খুব ইম্পর্টেন্ট, ফিক্সড একটা টাইমে, প্রতি বছর ফিক্স সময়ে। এবং এটাকে প্রতি বছর যত বেশি একটু ফাইন টিউন করে আরো বেশি বেটার করা যায়। আমি শিওর বিসিবিও চাই এটা ভালোভাবে করতে। করোনার কারণে আসলে 2 বছরটা একটু ইয়ে হয়ে গিয়েছে। বাট এটা যদি আসলে প্রতি বছরই দেখুন, আইপিএল কিন্তু আর যাই হোক, ওরা কিন্তু আইপিএল বন্ধ করেনি। অবশ্যই এটা অনেক বড় ফাইন্যান্সিয়াল একটা ম্যাটার ইন্ডিয়ান ক্রিকেট
বোর্ডের জন্য, বাট আইপিএল থেকে তো ওদের প্লেয়ার তৈরি হয় না। এই যে যাদেরকেই সিলেক্ট করছে আপনি দেখেন সবাই আইপিএল এ পারফর্ম করা প্লেয়ার, একটা প্লেয়ার দেখেন যে আইপিএল এ পারফর্ম করেনি কিন্তু এখানে এসেছে, সবাই আইপিএল এ পারফর্ম করা প্লেয়ার। তো বিপিএল আপনার একটা স্টেজ তৈরি হতে পারে যে ন্যাশনাল টিমের প্রেশারকে নিতে পারবে, ইন্টারন্যাশনাল লেভেলটা হ্যান্ডেল করার মতো জায়গাটা কার আছে কিংবা মেন্টালিটি কার আছে, এটা মানে পরীক্ষা করার জন্য আপনার আমার কাছে মনে হয় প্রিমিয়ার লিগ কিংবা আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট গুড এনাফ স্ট্যান্ডার্ড। বিপিএল, হ্যাঁ, দ্যাটস দি স্ট্যান্ডার্ড। ওখানে যদি কেউ ওই প্রেসারে পারফর্ম করতে পারে, হি হ্যাজ মোর চান্স অফ ডুইং ওয়েল ইন ন্যাশনাল টিমস। সো দিস আর দি থিংস আমার কাছে মনে হয় যদি ঠিক করা যায় অনেক বেশি ভালো করা সম্ভব। আরো অনেক প্ল্যান আছে, যেটা বললাম যদি কখনো বোর্ড প্রেসিডেন্ট হই তখন সেটা দেখা যাবে। বাট আপাতত ক্রিকেট খেলি এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, ভালোভাবে করি এবং যতদিন পারি যেন করতে পারি। রাইট। ওয়েল, আমরা ওয়েল ওভার আওয়ার টাইম। আপনাকে আমি কিভাবে বলে থ্যাঙ্কস জানাবো জানি না, আড্ডা দিতে দিতে অনেকক্ষণ হয়ে গিয়েছে সাকিব ভাই। রিয়েলি থ্যাংক ইউ সো মাচ এটা ফর ইট। লাইভ শেষ হলে বলবো কিভাবে থ্যাঙ্কস জানাতে পারেন, ক্রিক ফ্রেজিকে বলবো আচ্ছা, কিভাবে এক্সট্রা থ্যাঙ্কস ওকে দিতে ওকে পারবে। ওকে ওকে, আই হোপ রনি ভাই শুনতেছে। আচ্ছা, ভাই আমি অবভিয়াসলি একটু আমাদের এই শো এর স্পন্সর দারাজের একটি স্পেশাল ক্যাম্পেইন চলছে, আমি একটু আমাদের ভিউয়ার্সদের জন্য সেই ক্যাম্পেইনের ব্যাপারে একটু ডিটেলস জানিয়ে দিতে চাচ্ছি। ইন্ডিপেন্ডেন্স ডে ক্যাম্পেইন শুরু হচ্ছে 25শে মার্চ থেকে 28শে মার্চ। আকর্ষণীয় ডিসকাউন্টস ও ডিলস, ডাবল টাকা ভাউচার, 50 টাকা ডিলস, মিস্ট্রি বক্স ও আরো অনেক মজার ডিলস থাকছে এই ক্যাম্পেইনে। আর বাংলা নিউ ইয়ার ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে 4 এপ্রিল থেকে 14 এপ্রিল। আকর্ষণীয় ডিসকাউন্ট ও ডিলস বক্স, ডাবল টাকা ভাউচার, শেক ভাউচার, হ্যাপি আওয়ার ও আরো আকর্ষণীয় ডিল থাকছে এই ক্যাম্পেইনে। আর লাস্টে ঈদ ক্যাম্পেইন একটি শুরু হতে যাবে 19শে এপ্রিল থেকে 13ই মে পর্যন্ত। সবাই আমাদের দারাজের এই পেজের সাথে থাকবেন টু নো অ্যাবাউট these offers in details further as well. So Shakib bhai, again thank you so much for your time. আপনার No any problem. parting words from you? সবাইকে না, কোনো মেসেজ? টিমকে গুড উইশেস জানাতে চাই। আমার কাছে মনে হয় এখনো দুটো ম্যাচ আছে বা দে ক্যান কাম ব্যাক স্ট্রংলি, এবং তারপরে যে তিনটি টি20 বা ম্যাচ আছে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় বিল্ডিং আপ টু দিস ওয়ার্ল্ড কাপ, উইচ উইল হেল্প দ্য টিম এ লট। সো সেই জায়গা থেকে সবাইকে আসলে বেস্ট উইশেস জানাতে চাই। সবাই ভালো থাকবেন। আর এখন একটু আসলে আবার অলরাইট, সতর্ক হওয়ার দরকার আছে, সত্যি কথা, যেহেতু করোনা আবার বাড়ছে। সো প্লিজ একটু সতর্ক থাকবেন, আপনার নিজের জন্য না হোক, আপনার ফ্যামিলির মানুষের জন্য, আপনার বাসায় যে ছোট মানুষটা আছে কিংবা বড় মানুষটা আছে তাদের জন্য একটু চিন্তা করে একটু সাবধান থাকবেন। জি, এন্ড ইটস আ ভেরি সিম্পল স্টেপ, হাত ধোয়া, মাস্ক পরা, এটাই কিন্তু, এই দুটো করলেই আমরা কিন্তু ফার্স্ট ফেজে অনেক সাকসেস পেয়েছি। সো আই এম শিওর আমরা সবাই যদি এটা একটু মেনটেন করি, আমরা আবার এই সেকেন্ড ওয়েভটাকেও আমরা আশা করি ডিফিট করতে পারবো, এন্ড সুন হোপফুলি আমাদের লাইফ আবার নর্মালে আসতে পারবো আর কি। সো ইয়া, ডেফিনেটলি। সো থ্যাংক ইউ শাকিব ভাই yet again। আমরা তাইলে আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আমাদেরকে এতক্ষণ টাইম দিয়েছেন। আপনার এই ইন্টারভিউ, দিস মিনস আই থিঙ্ক নট অনলি ফর মি, আপনি জানেন আমি আপনার একজন বিশাল বড় ভক্ত, তো সেই হিসেবে দিস মিনস সো মাচ টু মি যে আপনার থেকে অনেকদিন অনেকগুলি প্রশ্ন অনেকের কাছে, সাকিবিয়ানস অনেকের কাছেই আসছিল সাকিব ভাইয়ের অনেক কিছু, তো সেগুলি আজকে অনেক কিছু হ্যাঁ, আই ক্লারিফাই হোপ যে করেছেন। আমি অনেক কিছু ক্লিয়ার করতে পেরেছি। Exactly. You were very open and you were very frank about it. So I think this is a thing that I really appreciate being a fan of yours. And I'm sure people that are watching your live, those who love you, those who dislike you, whatever they are, they'll I think appreciate your honesty big time. এখানে, বাট দে ডোন্ট definitely. ইগনোর মি, দ্যাটস দি ইম্পর্টেন্ট No, থিং। no, no. You're impossible to ignore. You're always there. আপনি এখন খেলছেন না, তাও আপনাকে নিয়ে ফার্স্ট ম্যাচের পরেও কথা হচ্ছে সাকিব ভাই থাকলো কি হতো। সো that's how you important you are. That's how না, important দ্যাটস you are. ব্লেসিং। Definitely. হ্যাঁ, It ব্লেসিংস, is. মানুষের ব্লেসিংস, আলহামদুলিল্লাহ। Yes. I hope to see you ওকে soon ভাইয়া, in থ্যাংক action. ইউ, And ভালো থাকবেন। জি yes, ভালো জি, থাকবেন। Lots of dua for your family. Take care and stay safe. ভাইয়া। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ। জি, ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। রাইট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, আপনারা এত টাইম নিয়ে শোটি দেখেছেন। আই হোপ ইউ গাইজ অল এনজয়েড দিস special live which was arranged by Crick Frenzy and powered by Daraz.
আই হোপ আপনার আমার যদি কোনো ভুল হয়ে থাকে অ্যাজ আ ফার্স্ট টাইম হোস্ট, আই হোপ ইউ গাইজ pardon me, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। I want to especially thank Ronnie Bhai for all the efforts he put, and obviously Chishti Bhai for arranging this special live, which it would have been impossible if not for you two guys. আশা করি খুব জলদি আবার কোনো শোতে দেখা হবে। ক্রিক ফ্রেন্ডজির সাথেই আপনারা থাকবেন, আরো মজার মজার কন্টেন্টস এন্ড আরো ইন্টারেস্টিং shows like this will be coming up. So do subscribe to our channel and press that bell icon to be updated, and do like our Facebook page as well. সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, মাস্ক পরে থাকবেন, আর আশা করি খুব জলদি আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।